phaidi hingkai narong tini kisa share khlainai chini health ni beparo temo video belai yo nangkok mani video puilen simi paithak jora logi roi nai tongdi norok script khlaikangai kuno bujoi ma hinga mo hingke first entry iko mo jaga hingkai khoi hospital opposite mohanambo o jaga bo doctor nai hingkai phaidi narong no ang sanai mo video ni bisingtei nai tongdi choyakarei mo hingke first chamber iko o jaga bo hingkai medicine doctor asugo bebak no kulum ksa te pressure rok bohok samarok bebang no nayo te belai doctor kaham norok bo phayoi naijak phaimanu o jaga bo jodi amti hai bemar manoi to hangkai teimo hingke second chamber o jaga bo hingke orthopedics doctor asugo specialist bekreng ni doctor bekreng baikha eba jora saka bisma cure kha amo bebang norok naijak phaimanai o jaga bo belai doctor kaham hingke norok nogoi man khana borok rok busuk bang belai doctor kaham ni bangoi borok bo bangu hayada bana hingke norok bo amte hai bemar bai kurungoi tohangkai naijak phaimanu dagi dagi phai naijak phaidi o jaga o norok advance booking khaina hangkai norok no contact number riwi rinai naidi busuk borok bang belanya treatment kaham riwo e amani bangai borok bo amsung no bango haidabana hingkai o jaga o ang norok tabo contact number riwi nai 6033743330 e o number o norok contact khayo booking ro khaimanu te contact khayo norok phayoi manu ngate chini o jaga o ENT specialist doctor ba asugo totra te khunju booking doctor bo hongke every Sunday of hayu hambai শাসক দলের এই হন বা বিরোধী দলের অবশ্যই সেই জায়গাতে বিরোধী দলের তার দায়িত্ব বেশি নাগরিকদের হাজারো সমস্যা এগুলি তুলে ধরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং জনগণকে যাতে সেই রাজ্যের বা সেই এলাকার সেখানকার উন্নয়ন সামাজিক ব্যবস্থা সাংস্কৃতিক ব্যবস্থা আইন শৃঙ্খলা সেগুলো সুন্দরভাবে পরিচালিত হয় সে সম্পর্কে জনগণের কাছে তার বক্তব্য তুলে ধরার জন্য আমরা এই রামনগর বিধানসভা কেন্দ্র এলাকাতে গত দুর্গা পুজোর আগে থেকেই আমরা চাইছিলাম এরকম একটা সভা করার জন্য যতবারই আমরা আবেদন জানিয়েছি পুলিশের কাছ থেকে বলা হয় না এখন করা যাবে না এলাকার পরিস্থিতি ভালো নয় পর্যাপ্ত পুলিশ নেই এরকম জনসভা হলে পরে সেখানে অহেতুক আনটুয়ার্ডস কিছু ঘটনা হয়ে যেতে পারে আমরা সেই ঝুঁকি নিতে পারবো না আজকে আমাদের ত্রিপুরাজ্যের বিজেপির নেতৃত্বে যে জোট সরকার এবং এই সরকারের প্রধান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্র দপ্তরেরও মন্ত্রী তার বক্তব্যের সাথে তার দ্বারা পরিচালিত পুলিশের তাদের বক্তব্য সম্পূর্ণ আলাদা রামনগর বিধানসভা কেন্দ্র এটা আমাদের রাজ্যের রাজধানী বা জেলা সদর থেকে 50 কিলোমিটার দূরে নয় ওই কাঞ্চনপুর লংথরাইবেলি মহকুমা বা করবুক গোরাকাপা নয় যেখানে দ্বারে কাছে পুলিশ ফাঁড়ি নেই যোগাযোগ অপ্রতুল ত্রিপুরাজ্যের পুলিশের হেডকোয়ার্টার থেকে আমরা যেখানে আজকে মিটিং করছি বা এই রামনগর বিধানসভা কেন্দ্র এই পুলিশের যে হেডকোয়ার্টার তার মধ্যে অন্তর্ভুক্ত আর এখানেই বলছেন আমাদের এই পশ্চিম ত্রিপুরার এসপি মহোদয় আমাকে খোদ বলছেন টেলিফোনে, স্যার
अभी आप मत कीजिए, बाद में कीजिए। আমরা তাদের কথা শুনে সেই কবে দুর্গাপুজো, তারপরে গেছে দেওয়ালি, আজকে এই ডিসেম্বর মাসের 24 তারিখে আমরা সভা করছি। আজকে এখানে আমাদের আলোচনায় আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে এ রাজ্যের নাগরিকদের হাজারো সমস্যাকে বাদ দিয়ে মুখ্যমভাবে উঠে এসছে আইন শৃঙ্খলা, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন, বাক স্বাধীনতা এবং স্বাধীনভাবে নাগরিকদের চলাফেরা করার সেরকম যাতে একটা পরিবেশ তৈরি হয়। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই সম্ভবত একটা জায়গায়, আজকে পত্রিকায় দেখেছি এবং বিভিন্ন চ্যানেলেও ভিডিও ক্লিপসগুলো নজরে এসছে, সম্ভবত খোয়াই জেলার বাইজালবাড়িতে সারা ত্রিপুরাজ্য থেকে সামনে এডিসি ভোট, ট্রাইবেল নারীদের নানাভাবে সেখানে জড়ো করে তিনি সভা করছেন, বলছেন আমরা অক্লান্ত পরিশ্রম করছি ত্রিপুরাকে উন্নত করার জন্য, সাজিয়ে তোলার জন্য। আর বিরোধীরা আমাদের ভুল খুঁজছে, আমাদের ত্রুটি কোথায় খোঁজ করছে। তারপরে বলছেন গত 7.5 বছর নাকি ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা অভূতপূর্ব উন্নতি হয়েছে এবং সেই জায়গায় তিনি স্বয়ং আবার তার নিজের মুখেই বলছেন, প্রথমবার বলেছেন বিরোধীরা খামোখা আমাদের দোষ খুঁজছে, আমাদের ত্রুটি খুঁজছে। তারপরে বলছেন ত্রিপুরা যে আইন শৃঙ্খলা নেই, আইনের শাসন ভেঙে পড়েছে। কে বলেছে? তার মন্ত্রিসভার একজন সদস্য, যিনি বন দপ্তরের মন্ত্রী, শরিক দলের অন্যতম নেতা অনিমেষ দেববর্মা, তিনি বলছেন আইনের শাসন নেই। মুখ্যমন্ত্রী তার হাত থেকে স্বরাষ্ট্র দপ্তর ছেড়ে দিয়ে তার হাতে সঁপে দিলে পরে 3 মাসের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় তিনি দেখিয়ে দেবেন। তার কদিন আগে সম্ভবত 23শে অক্টোবর এই সরকারের এই অন্যতম শরিক দল ত্রিপুরা মোথা, তার একজন বিধায়কের নেতৃত্বে সিভিল সোসাইটির নামে সারা ত্রিপুরা রাজ্য তারা রাস্তা রোকু করেছে, বন্ধ করেছে। আগরতলা শহরের মানুষ, এখানে যারা বসবাস করেন, আমাদের সকলের সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে হাতে গোনা কয়েকজন পিকেটার সেরকম লোক জড়াতে পারেনি, কিন্তু শহরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরের অফিসাররা, কর্মীরা, তারা পথচারীকে বলছেন, কর্মরত ডাক্তার তিনি জিবি হসপিটালে যাবেন, ওই আইএলএস হসপিটালে যাবেন, তাদেরকে বলছেন না বাড়িতে চলে যান। আর সেদিনেই ওই কমলপুর মহকুমার শান্তির বাজারে, সেখানে এই বন্দর উস্কানি থেকে 50-60টি দোকান লুট হয়েছে, আগুনে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, বাড়িঘর লুট হয়েছে, অশান্তি তৈরি হয়েছে।
3 দিন বাদে শাসক দলের এক বড় নেত্রী, যিনি কিছুদিন আমাদের ভারত সরকারের তার এই মিনিস্টার অফ স্টেট, তিনি মন্ত্রীপদ অলঙ্কৃত করেছেন, তাকে পুলিশ আটকেছেন। তিনি বলছেন ত্রিপুরাজ্যে আইন শৃঙ্খলা নেই। কেন তাকে আটকানো হচ্ছে? কেন 23 তারিখে যারা দাঙ্গা লাগাতে চেষ্টা করলো, বাড়িঘর পুরালো, দোকান লুট করলো, তখন কেন এই পুলিশ বাহিনী ভূমিকা নিতে পারল না? আমরা বিরোধীরা নই, সরকারের মন্ত্রিসভার এক অন্যতম সদস্য আর শাসক দলের এক বড় নেত্রী। আর অন্য সমস্ত প্রায় প্রতিদিন যা ঘটছে সেই হিসাব দিলে তো আজকে সন্ধ্যা পেরিয়ে রাত দুপুর হলেও শেষ করা যাবে না। গত 26শে নভেম্বর, গত 2019-20 সালে আমাদের দেশের অন্নদাতারা, কৃষকরা, তারা আমাদের কৃষি ক্ষেত্রকে এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ক্ষেত্র থেকে তাদের সংসার চলে, পেট ভরে, এই কৃষিকে রক্ষা করার জন্য সংযুক্ত কিষাণ মোর্চার নামে লড়াই করেছিল। 13 মাস ধরে দিল্লির উপকণ্ঠে শীত, গ্রীষ্ম, বর্ষা, কোভিড সমস্ত প্রতিকূলতাকে সেখানে মোকাবেলা করে তারা শান্তিপূর্ণভাবে কৃষকদের দাবি তথা অন্নদাতাদের দাবি, আমাদের দেশের কৃষিকে বাঁচানোর জন্য লড়াই করেছেন। সেই লড়াইয়ের ফলে হ্যাঁ, 3টা কালো আইন এদেশের কৃষি ক্ষেত্র এবং কৃষকদেরকে ধ্বংস করার জন্য এটাকে তুলে নিতে বাধ্য হয়েছেন মোদী সরকার। কিন্তু যখন এই 3টি কালো আইন তুলে নেওয়া হয়, সরকার লিখিতভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেখানে আরো 13-14টি প্রতিশ্রুতি দিয়েছিল, এগুলো ক্রমান্বয়ে কার্যকরী করা হবে। 6 বছর চলে গেছে, আমাদের দেশের সরকারের কর্ণগোচর হয়নি। গত 26শে নভেম্বর সারা দেশে কৃষকরা পথে নেমেছেন, আমাদের রাজ্যেও। সেখানে ধর্মনগরে আমাদের শ্রমিক নেতা, প্রাক্তন বিধায়ক কমরেড অমিতাভ দত্তের নেতৃত্বে মিছিল বের হয়েছে, এরা বক্তব্য রাখছিলেন। সে বক্তব্যে কারো বিরুদ্ধে হুমকি, সরকারকে পদত্যাগ করার দাবি, এগুলো ছিল না। ছিল যে সরকার যদি সব জনমুখী হয়ে থাকে, কল্যাণমুখী হয়ে থাকে, সরকার যদি সত্যি সত্যি ওয়েলফেয়ারের হয়, তারা শ্রমিকদের কথা শুনুন, কৃষকদের ভাষা বুঝুন, আর তাদের সেই শান্তিপূর্ণ সভার উপরে পুলিশের সামনে তাদেরকে অকথ্যভাবে তাদের উপরে লাঠি পেটা থেকে শুরু করে প্রাণে মেরে ফেলার জন্য সেখানে আক্রমণ হয়েছে। আজকে নভেম্বরের 26 তারিখ, আজকে হয়ে গেল ডিসেম্বরের 24 তারিখ, প্রায় 1 মাস পেরিয়েছে। পুলিশের সামনে পিটিয়েছে, পুলিশের সামনে রক্তাক্ত হয়েছে। একজন আক্রমণকারী, একজন আসামি গ্রেপ্তার হয় না। পুলিশ গিয়ে সেখানে যারা আক্রান্ত হয়েছেন, প্রথমে ধর্মনগর হসপিটাল, তারপরে জিবি হসপিটাল আনিত হয়েছে। একটিবারের জন্য প্রশাসন কেউ খোঁজ খবর নেয় না, কারা আক্রমণ করলো, কিভাবে আক্রমণ হলো। একজন প্রাক্তন বিধায়ক
গত নভেম্বরে বিহারের ভোট হয়েছে। এটা বিহারের ভোট হতে পারে, পাঞ্জাবের ভোট হতে পারে, ত্রিপুরা রাজ্যের ভোট হতে পারে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে। হ্যাঁ, যে দল যে পক্ষ জিতবে তারা একটু আনন্দ করবেন, বিজয় উৎসব করবেন, সংযতভাবে তারা বাজি পটকা পুরাবেন। এটা আপত্তি কিছু নেই, এটা গ্রহণযোগ্য। কিন্তু সে বিহারের নির্বাচন, সেখানে তাদের দল জিতল, আর সেই রাত্রিবেলা এই ত্রিপুরাজ্যের ধর্মনগরে, কমলপুরে, উদয়পুরে সিপিএম এর পার্টি অফিসে অগ্নিসংযোগ করা হয়, বাড়িঘর লুট করা হয়। এটা আইন শৃঙ্খলা, এটা আইনের শাসন, এটা গণতন্ত্র। এভাবে চলতে পারে? চলতে পারে না। ইদানিংকালে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে শুরু করেছেন, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো সংগঠন ত্রিপুরাজ্যের যে কোনো প্রান্তে সভা সমিতি করবে, এটা অধিকার। এর উপরে কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। খুব ভালো কথা, এটাই তো গণতন্ত্রের কথা, এটাই তো সংবিধানের কথা। তাহলে এই রামনগর বিধানসভা কেন্দ্র, এটা আবার এখান থেকে নির্বাচিত হয়ে বিধানসভায় গেছেন আগরতলা শহরের প্রথম নাগরিক, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র যিনি, তিনি বিধায়কও মেয়রও। সেই বিধানসভা কেন্দ্রের যদি এই হাল হয়, সেপ্টেম্বর মাসে সভা করার জন্য অনুমতি চেয়ে আজকে ডিসেম্বর মাসে করতে হয়, এই ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্র আছে কিনা, আইনের শাসন আছে কিনা, মানুষের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার এটা মজুত আছে কিনা, এই প্রশ্ন আজকে যারা আমরা সিপিআইএম করে বিরোধী দল করি তাদের না। এই প্রশ্ন শাসক দলের মধ্যেও গত 7.5 বছরে বিভিন্ন সময়তে বিভিন্ন নির্বাচনে মিথ্যা প্রতিশ্রুতি, প্রলোভন, এরপরেও সেগুলো যখন কাজ করে না, ছাপ্পা ভোট, রিগিং, এ সমস্ত করে পঞ্চায়েত দখল করে, মিউনিসিপ্যালিটি দখল করে, নগর পঞ্চায়েত দখল করে, ওই লোকসভা বিধানসভা আসন দখল করে আজকে যে শাসন কার্য চলছে, এটাকে শাসন কার্য? তিনি বলছেন আমরা নতুন ত্রিপুরা, নিউ ত্রিপুরা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, পত্রিকাগুলো ক্যারি করবে, পত্রিকার জন্য দায়ী না। আজকে দেখলাম কয়েকটা পত্রিকার হেডলাইন, ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন স্লোগান দিয়েছেন, নিউ ত্রিপুরা, নতুন ত্রিপুরা। হ্যাঁ, নতুন ত্রিপুরা হোক বা সমৃদ্ধ ত্রিপুরা হোক, সেই ত্রিপুরা কি ধরনের ত্রিপুরা হতে হবে? জনগণের কাছে জবাবদিহি, সংবিধানের কাছে, আইনের কাছে দায়বদ্ধ নাগরিক। শুধু বিরোধী দল না, নাগরিক প্রশ্ন তুলবেন, সরকারের ভুল উত্থাপন করবেন, তার কাছে জবাবদিহি। এই জবাব তারা দেন। গত 18 সালে যে ভীষণ ডকুমেন্টের উপরে ভিত্তি করে ত্রিপুরার যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, প্রথমবার কি বলেছিলেন? প্রথম বছর 50,000 চাকুরি, পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ চাকুরি। এই রাজ্য থেকে কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, পার্ট টাইম ওয়ার্কার, এই শব্দগুলো মুছে দেবেন, এগুলো থাকবে না। কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, পার্ট টাইম ওয়ার্কার সহ একেবারে স্কিম ওয়ার্কার,
অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল ওয়ার্কার, পাম্প অপারেটর সব রেগুলার হবে। বন্ধুরা, 5 বছর তো চলে গেছে। কায়দা কানুন করে ত্রিপুরা মথার সাথে গোপন যোগ সাজস করে দ্বিতীয়বারের জন্য সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে আবার ক্ষমতায় বসেছেন। আরো 2.5 বছর, 7.5 বছর তো পেরিয়ে গেল। 2023-এর প্রতিশ্রুতি আমি উল্লেখ করছি না, 2018-র প্রতিশ্রুতি। এর জবাব দেবেন না? না, সিপিএম এর কাছে জবাব দেওয়া দরকার নেই। সিপিএম কে তো ভারতীয় জনতা পার্টি কোন নেতা 1.5 ঘন্টার মধ্যে ফিনিশ করে দেবেন। শুধু ত্রিপুরা থেকে নয়, সারা দেশ থেকে মুছে দেবেন। লাল ঝান্ডার নাম নিশানা থাকবে না। আমি সিপিএম কে উত্তর দেওয়ার জন্য বলছি না, আপনারা এই রাজ্যের সাধারণ মানুষ। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আচ্ছা দিন, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং এখন বলছেন নতুন ত্রিপুরা। তাদের কাছে জবাব দেবেন না? কি করে তাদের সামনে গিয়ে দাঁড়ান? এখনো আরো 2.5 বছর সময় আছে। কদিন দেখি আমাদের দাদারা কি করেন, আরো কদিন দেখি। এই সরকার, দিল্লিতে তো সরকার আছে তাদের, নিশ্চয়ই দিল্লি সরকারের সহযোগিতা দরকার। বামফ্রন্ট সরকার থাকুক বা বিজেপি সরকার, যেই সরকারই হোক, এটাই তো ব্যবস্থা আমাদের। এখনো কিছু কিছু লোক আছেন, থাকবেন, তারপরও থাকবেন। আমি খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করি, তাদের কাছে জবাব দেবেন না? উত্তর দেবেন না? এখানে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে লাইট হাউস, 1 বছরের মধ্যে 50 তলা বাড়ি দেখবে ত্রিপুরাজ্যের মানুষ, যা কখনো দেখেনি। কত কথা। একমাত্র নাকি বনমালীপুর বিধানসভা কেন্দ্রে 300 কোটি টাকা খরচ হবে। বনমালী বিধানসভা কেন্দ্র তো আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন অন্তর্গত। তাহলে এই স্মার্ট সিটিতে কত হাজার কোটি টাকা খরচ হবে। কেন এক পশলা বৃষ্টি হলে পরে আমাদের রাস্তা ঘাট খাল ডুবে যায়, বাড়ি ঘর সমস্ত একেবারে নর্দমা ভরে যায়? উত্তর দেবেন না? কেন আগরতলা শহর, উত্তরে যান, দক্ষিণে যান, ট্রাফিক জ্যাম, 20 মিনিটের রাস্তা 1 ঘন্টায় পার হওয়া যায় না? কেন এসব? টাকা তো আসছে, টাকা আসছে না তা তো না। যে কোনো সরকার থাকলে টাকা আসবে কম বেশি। এই টাকার খরচ কোথায় হয়, কারা পায়, কোথায় যায়? জবাব দেবেন না? তাহলে আপনাদের নতুন ত্রিপুরা মানে হলো জনগণের প্রশ্নে জবাব দেবেন না, নির্বাচনী প্রতিশ্রুতি এটা পূরণ করবেন না। আপনাদেরকে জান দিয়ে নানাভাবে অন্যায় পথে, ন্যায় পথে, নানাভাবে আপনাদেরকে যারা ক্ষমতায় আনেন, এদের কথা শুনবেন না। এইভাবে চলতে পারে? এইভাবে চলতে পারে না। এবং কেন আজকে এই সন্ত্রাস, কেন আজকে প্রশাসনকে দিয়ে বিরোধী দলের কণ্ঠস্বর রোধ করার জন্য আপনারা বাধ্য হচ্ছেন? আইনের শাসন, সংবিধানের তার অস্তিত্ব, এটা বিদ্রোহ ঘটাচ্ছেন, বাধ্য হচ্ছেন। কেননা একে তো হলো একটা অনৈতিক জোট ত্রিপুরাজ্যের মধ্যে শাসন করছে। এই জোটের 3টা স্তম্ভ, বিজেপি, ত্রিপুরামথা, আইপিএফটি। দাবি তাদের কি? আইপিএফটির দাবি ত্রিপুরাল্যান্ড, ত্রিপুরামথার দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই ত্রিপুরাজ্যের ভেতরেই তো। আর বিজেপির দাবি নো ত্রিপুরাল্যান্ড। একজন বলছে ত্রিপুরাল্যান্ড, আরেকজন বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আরেকটা বলছেন নো ত্রিপুরাল্যান্ড।
তাহলে এই জোট থাকে কি করে? আমাদের কিছু মিডিয়ার বন্ধু আমাদেরও ভালোবাসেন, তারা আমরা যখন এই কথাগুলো তুলি আমাদেরকে খুঁটা মারেন যে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী তীব্রামথা এবং বিজেপির মধ্যে জোট ভেঙে গেলে তার সরকারি গাড়ি চলে যাবে, তার বিরোধী দলনেতার পথ চলে যাবে। আরে এগুলো কমিউনিস্টদের কাছে কিছু না, কমিউনিস্টদের কাছে এই সমস্ত নস্যি। কিন্তু আমরা জিজ্ঞেস করব যে একই জোটে আছেন, 3 জোটে 3 রকমের কথাবার্তা। ত্রিপুরাজ্যের মধ্যে 35টা বছর 4টি বাম দল মিলে আমরা বামফ্রন্ট 2 দফে সরকার চালিয়েছে। কোনদিন শুনেছেন সিপিআইএম সিপিআই এর ঝগড়া, আরএসপি ফরওয়ার্ড ক্লাবের ঝগড়া? আর আজকে একই জোটের হয়ে একজোটের কর্মীরা মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পড়ছেন কোথায়? গন্ডাছড়া, কাঞ্চনপুরে না, আগরতলা শহরে স্লোগান উঠছে মুখ্যমন্ত্রী হায় 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 হায়। নিপাত অনৈতিক জোট, এক জোট আরেক জোটকে শাসাচ্ছে। জোট ধর্ম না পালন করলে পরে জোট ভেঙে হবে, কিন্তু কেউ বেরিয়ে যাচ্ছেন না। মন্ত্রিসভার মধ্যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক 15 দিন অন্তর মিটিং হয়। কেউ শুনেছেন এই তীব্রামথা, আইপিএফটি, বিজেপি তাদের নেতাদের মধ্যে এই দাবি দেওয়া বা নীতিগত প্রশ্নে, কর্মসূচিগত প্রশ্নে কোনো বিরোধ হয়েছে, বিসংবাদ হয়েছে, ঝগড়া হয়েছে, ওয়াকআউট হয়েছে? হয়নি। বিধানসভাতেও, বিধানসভার সদস্য এখানে আরেকজন আছেন, সুধীর সরকার, বিধানসভাতেও বরঞ্চ আমরা যারা বিরোধী আসনে বসে যে কথাগুলো তীব্রামথা, আইপিএফটি বাইরে তাদের সরলমতি সমর্থকদেরকে খুঁচিয়ে উস্কানোর জন্য, এদের দৃষ্টি অন্যদিকে দাবিত করার জন্য তুলে আমরা বিধানসভাতে বলি। দিল্লিতে তো দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সাক্ষী করে এডিসির হাতে আরো অর্থ আসবে, আরো ক্ষমতা হবে, ট্রাইপার্টাইট চুক্তি হয়েছে, অ্যাকর্ড হয়েছে। 6 মাসের মধ্যে সেই চুক্তি তৈরি হবে। সেই চুক্তি তৈরি হলে পরে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে যা যা চাওয়া হয়েছিল, এডিসি এলাকার জনগণের হাতে জমি নিয়ন্ত্রণের ক্ষমতা, সেখানকার নির্বাচিত যে সমস্ত সংস্থাগুলোর সময় মতো নির্বাচন, এডিসি এলাকাতে সেখানে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, সমস্ত সামাজিক পরিকাঠামো ভেঙে মুখ থুবড়ে পড়ে আছে, অনাহার অর্ধাহারে কাতরাচ্ছে। কদিন বাদে বাদে পত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি সন্তান বিক্রির অমানবিক ঘটনাগুলো। এই চুক্তি 6 মাসের মধ্যে কার্যকরী হয়ে গেলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড না বললেও তার যা যা চাওয়া হয়েছে সব হবে। আমরা প্রশ্ন তুলি, সিপিআইএম এর সদস্যরা, কি হলো? বড় শরেক বা তার নেতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন মুখে কুলুপ এঁটে বসে থাকেন, ঠিক তেমনি 2 জন মন্ত্রী সহ আরো 11 জন তীব্রামথার বিধায়করা চুপ, একটা কথা বলেন না। কিন্তু বাইরে এমন দিন যায় না ওই টাকার জলা, জাম্পুই জলা, খুমুলুং, মান্দাই, জিরানিয়া, ওদিকে হেজামারা, বাইজালবাড়ি, আরো বিভিন্ন জায়গাতে গত 1 মাসের মধ্যে 15-16টা ঘটনা হয়েছে। মুখ্যমন্ত্রী কোথাও মিটিং করতে যাবেন, 1 ব্যাটালিয়ন পুলিশ পাঠাতে হয়। ধরে ফরে কিছু লোক নিয়ে আসেন, তার 4 গুণ হয় পুলিশ। হ্যাঁ ঠিক আছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দিতে হবে, আমরা এর আপত্তি জানাচ্ছি না।
কেন সাধারণ মানুষকে নিয়ে এই নাটকগুলো কেন? এই নাটক ওই জাম্পুই জলাতে খুমলুঙে কি ত্রিপুরামথার তরফ থেকে কি বিজেপির তরফ থেকে এই নাটকগুলো সাধারণ মানুষকে দিয়ে না করিয়ে, সাধারণ মানুষের রক্ত না জড়িয়ে নিরীহ বিজেপি সমর্থক এবং ত্রিপুরামথা সমর্থকদের মধ্যে আপনারা যারা বড় নেতারা সন্ধ্যা হলেই যারা বড় বড় রসগোল্লা যারা খান, ওই হাইটি 1000 টাকা কিলো দামের চা যারা খান, সেখানে সমাধান করেন না। এই রাজ্যের মানুষ আপনাদের বাহবা দেবে, এ রাজ্যের মানুষ প্রশংসা করবে, এ রাজ্যের মানুষ আপনাদেরকে ঠেঙ্গারা বাহিনী তৈরি করে ওই এসআইআর করা বিহারের মতো ত্রিপুরা রাজ্যের মধ্যেও ভোটার তালিকায় কারচুপি করে, প্রশাসনকে অপব্যবহার করে আপনাদের পঞ্চায়েত দখল করতে হবে না, মিউনিসিপ্যালিটি দখল করতে হবে না। মানুষই আপনাদেরকে আশীর্বাদ করবে, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার ক্ষমতায় বসাবে। কিন্তু সেই হিম্মত নেই, সেই সৎসাহস নেই, সেই নৈতিকতা নেই। কেননা গত 7.5 বছর ত্রিপুরাজ্যের এমন কোন দপ্তর নেই, পঞ্চায়েত থেকে মহাকরণ, একেবারে ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরে হেডকোয়ার্টার অনিয়ম, দুর্নীতি এতে ভর্তি। এবং এমনভাবে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে মাননীয় মন্ত্রী, সংবিধানের শপথ করা মন্ত্রী, তিনি সাংবাদিকদের সামনে বুকে বুক ফুলিয়ে বলেন, হ্যাঁ আমরা তো সবাই সোর্স মানি গ্রহণ করি, মানে আমরা ঘুষ খাই। এটা লুকোনো না, এটা গোপন না, এটা অন্ধকার না। ত্রিপুরাজ্যের মানুষ শুধু আজকে বিরোধী দল না, আপনাদেরকে যারা আপনাদের এই সমস্ত মুহে একদিন যারা ভোট দিয়েছেন তারও সরছে, আপনারা টের পাচ্ছেন। কাজেই নাগরিকদের মুখ বন্ধ করতে হবে। আর এই নাগরিকদের তাদের জীবন যন্ত্রণা নিয়ে যারা 365 দিন রাস্তায় থাকেন, সমস্ত ধরনের প্রতিকূলতা বাড়িয়ে তাদেরকে মিটিং করতে দেওয়া যাবে না। প্রথমত রক্তচক্ষু দেখাবেন, আক্রমণ হবে। আমাদের এই এলাকার এই বিধানসভা কেন্দ্রের এই প্রাক্তন বিধায়ক কমরেড রতন দাস এখানে রাজনগরে সভা করছিল, তার উপরে হামলা হয়েছে। এটাও তো হয়ে গেল প্রায় 6 মাস। একটা অপরাধী ধরা পড়েছে, নাম ধাম দিয়ে এফআইআর করা হয়েছে। আর এইভাবে যখন পারছেন না, তখন চেষ্টা করছেন প্রশাসনকে দিয়ে বন্ধ করানো যায় কিনা। এইভাবে চলবে না। ত্রিপুরাজ্যের মানুষ তৈরি হচ্ছে, গড়ে গড়ে জোট বাঁধছে। শুধু যারা সিপিআইএম করেন, বাম বিজেপি ত্রিপুরামথা বিরোধী, তারা না, আপনাদের ঘরেও ভালো মানুষ আছে, সৎ মানুষ আছে, যারা প্রাণ থেকে ভালোবেসেছেন, আপনাদেরকে বিশ্বাস করেছেন। আপনাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, অমিত শাহ সত্যি সত্যিই এই ত্রিপুরাজ্যকে অন্য মাত্রায় নিয়ে যাবেন বিশ্বাস করে আজকে আফসোস করছেন, অনুশোচনা করছেন। তারা ঠকেছেন, তাদের সাথে ধোঁকাবাজি হয়েছে, এদেরকে প্রতারিত করা হয়েছে। কাজেই এই সমস্ত দেশপ্রেমিক, গণতান্ত্রিক, শান্তিপ্রিয় এবং যারা উন্নয়ন চান, সত্যিকারে উন্নয়ন, তাদের কাছে আহ্বান, রাস্তায় নামুন, মুখ খুলুন, আর সত্যিকার উন্নয়নের জন্য আওয়াজ তুলুন। এই ত্রিপুরাজ্য বিশ্বকবি রবীন্দ্রনাথের
পদদলিতে ধন্য ত্রিপুরাজ্য। এই ত্রিপুরাজ্যের বহু স্কুল, বহু ইমারত রবীন্দ্রনাথের নামে, তার নামে সরণি, তার নামে হল। আমরা রবীন্দ্র, নজরুল, সুকান্ত এবং তার সাথে আমাদের এই মিশ্র সংস্কৃতির, তার লোকায়ত্ত সংস্কৃতি, লোকায়ত্ত বিভিন্ন শিল্প, এগুলাকে উন্নত করার মধ্য দিয়ে, সমৃদ্ধ করার মধ্য দিয়ে সারা পৃথিবীকে আকর্ষিত করার জন্য সেভাবে বামপন্থী ফ্রন্ট কাজ করেছিল। আর এখন নাম হলো ইউনিটি, কি জানি, প্রোমো ফেস্ট। বলছে পর্যটন উন্নয়নের জন্য, হ্যাঁ, পর্যটন বিকাশ করার জন্য উদ্যোগ নিন, আমরা দুহাত বাড়িয়ে সমর্থন করব। পৃথিবীর যে কোনো প্রান্তে যান, আমাদেরও একটু সুযোগ হয়েছে এরকম প্রোমো ফেস্ট ট্যুরিজম বিকাশের জন্য। কি হয়? লোকাল প্রোডাক্ট, লোক সংস্কৃতি, লোকশিল্প, কুটির শিল্প। আর এখন প্রোমো ফেস্ট না যে সমস্ত শিল্পীদের এনে এখানে কিছু যুবকদের মনোরঞ্জন করেছে, না শিল্পীদের আমি খারাপ বলবো না, ভালো শিল্পী তারা, কিন্তু এই প্রোমো ফেস্টের নামে কোটি কোটি টাকা খরচ করে কি চেষ্টা করেছেন? যুবকদের বেকারিত্বের যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা, জনজীবনে মানুষের মধ্যে প্রতিদিন যে অস্বস্তি, এর থেকে কিভাবে বলিয়ে রাখা যায়। আর সেখানে মঞ্চের উপরে গিয়ে ডজন ডজন মন্ত্রী চেহারা দেখানোর জন্য, এই যে দেখো ভাই আমরা ভালো মানুষ। আসলে এই প্রয়াসটা হলো ত্রিপুরাজ্যের সরলমতি মানুষ, সরলমতি যুবক, এদের দৃষ্টিকে অন্যদিকে ধাবিত করার মধ্য দিয়ে কিভাবে তাদের ব্যর্থতা, অপদার্থতা, এটাকে ঢাকা যায়। এইভাবে ঢাকা যাবে না, পথে নামুন। বিজেপির বন্ধুরা যারা আমাদের বক্তব্য শুনছেন, যেন আমার বক্তব্য শুনে কালকে সিপিআইএমে যোগ দেওয়ার জন্য বলছি না, আপনাকেও বলবো, খুব বিনয়ের সাথে বলবো, আমরা আজকে যে কথাগুলি বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে একটু নিবৃতে আমরা ঠিক বললাম না বেঠিক বললাম বলুন, এরপর আমাদের গালি দেবেন না কি দেবেন এটা আলাদা কথা, এটা আপনার ব্যাপার। কিন্তু ত্রিপুরাজ্যকে বাঁচাতে হবে। এই ত্রিপুরা গত 7.5 বছর সারা দেশের সাথে আমরা ভালো নই। ত্রিপুরাকে উদ্ধার করতে হবে। এই ত্রিপুরাকে উদ্ধার করার জন্য সমস্ত গণতন্ত্র প্রেমী, উন্নয়নকামী, শান্তিকামী মানুষের সহযোগিতা কামনা করে আবারও আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার, খুলুমখা এবং আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।